হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আকবরের রাজপুত নীতি সম্পর্কে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা জিবিইউ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 6-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স হয়েছে তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 699 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এজন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না, অর্থাৎ 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা তোমাদের এই পুরো 6 মাসের কোর্সটা কিন্তু একবারেই আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এর জন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। তবে একটা কথা মনে রাখবে যে এই অফারটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকে আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে আকবরের রাজপুত নীতি সম্পর্কে, ঠিক আছে। তো দেখো কি বলা হয়েছে যে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা পর্বে শৌর্য বীর্যের প্রতীক রাজপুতরা ছিল মুঘলদের প্রতিদ্বন্দ্বী। তো দূরদর্শী আকবর এই শক্তিশালী ও যুদ্ধ নিপুণ জনগোষ্ঠীর সঙ্গে কোনো সংঘর্ষে না গিয়ে তাদের নানা সুবিধা দান করেন এবং তাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করেন। তো রাজপুতদের প্রতি আকবরের এই নীতি সাধারণভাবে আকবরের রাজপুত নীতি নামে পরিচিত। তো আকবর কি করেছিলেন, রাজপুতদের ক্ষেত্রে একটি বিশেষ নীতি গ্রহণ করেছিলেন। অর্থাৎ মুঘল সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হয় বাবরের দ্বারা, তখন থেকেই মুঘলদের এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল এই রাজপুতরা, ঠিক আছে। অর্থাৎ বাবরের সময়কাল থেকে, বা বলা যায় যে মুঘল সাম্রাজ্যের সূচনা পর্ব থেকে মুঘলদের চরম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কে ছিল, রাজপুতরা। তো এই রাজপুতদের সঙ্গে বারবার যুদ্ধ করতে গেলে মুঘল সাম্রাজ্যের কি হতো, যথেষ্ট শক্তির অপচয় হতো, ঠিক আছে। তো এই মুঘলদের সঙ্গে, বা বলা যায় যে এই রাজপুতদের সঙ্গে মুঘলরা বারবার যুদ্ধ না করে তারা কি করেছিল, রাজপুতদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিল কে, আকবর। তো এই যে নীতি, আকবরের এই নীতিকে কি বলা হয়, আকবরের রাজপুত নীতি। তো অন্যদিকে রাজপুতরা কি ছিল, যথেষ্ট শক্তিশালী এবং যুদ্ধ নিপুণ, ঠিক আছে। এছাড়া রাজপুতরা কিন্তু কখনোই বিশ্বাসঘাতকতা করতো না, অর্থাৎ একবার তাদের সঙ্গে যদি মৈত্রীর সম্পর্ক স্থাপন হয়ে যেত কারো, তাহলে রাজপুতরা কিন্তু কখনোই বিশ্বাসঘাতকতা করতো না। এই জন্য আকবর অনুভব করেন যে বারবার তাদের সাথে যুদ্ধ না করে, যেহেতু তারা শক্তিশালী এবং যুদ্ধ নিপুণ, তো তাদের সঙ্গে বারবার যুদ্ধ করতে গিয়ে মুঘল সাম্রাজ্যের যথেষ্ট শক্তির কি হতো, অপচয় হতো। এছাড়া তারা কি ছিল, যথেষ্ট হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ তারা কখনোই বিশ্বাসঘাতকতা করতো না। তো এই জন্য আকবর অনুভব করেন যে তাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করলে মুঘল সাম্রাজ্যের কি হবে, যথেষ্ট উন্নতি হবে এবং মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের অন্য স্থানের দিকে বা অন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর দিকে নজর দিতে পারবে। এজন্য আকবর তাদের সঙ্গে সংঘর্ষ না করে তাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। তো আকবরের এই যে নীতি রাজপুতদের প্রতি, এই নীতিকে কি বলা হয়, আকবরের রাজপুত নীতি
বলা হয়। ঠিক আছে, তো আকবরের এই যে রাজপুত নীতি এর প্রধান দুটি দিক ছিল, অর্থাৎ আকবর রাজপুতদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য দুটি দিক অবলম্বন করেছিলেন। এক হলো মৈত্রীর দিক, ঠিক আছে, অর্থাৎ মৈত্রীর সম্পর্ক স্থাপন করা, এবং যদি কোনো রাজপুত এই মৈত্রীর সম্পর্ক স্থাপনে রাজি না হয় তাহলে তার সাথে দ্বিতীয়তম দিক সংঘর্ষের দিক অবলম্বন করা। তো প্রথমে আমরা মৈত্রীর সম্পর্ক স্থাপনের দিক আলোচনা করব। তো এই মৈত্রীর সম্পর্ক স্থাপন করার জন্য তিনি তিনটি অন্যতম প্রধান দিক অবলম্বন করেছে। তার মধ্যে অন্যতম হলো কি বৈবাহিক সম্পর্ক স্থাপন করা। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে রাজপুত রাজবংশগুলির সঙ্গে বৈবাহিক সূত্রের মাধ্যমে মিত্রতার উদ্দেশ্যে তিনি জয়পুর ও বিকানের রাজ্যের রাজকন্যাকে বিবাহ করেন এবং রাজা ভগবান দাসের কন্যার সঙ্গে সেলিমেরও বিবাহ দেন। তো মৈত্রের সম্পর্ক স্থাপন করার জন্য তিনি যে তিনটি দিক অবলম্বন করেছিলেন তার মধ্যে অন্যতম হলো বৈবাহিক সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, অর্থাৎ রাজপুত কন্যাদের সঙ্গে বিবাহ করার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার মাধ্যমে সেই রাজপুত রাজ্যের সঙ্গে কি করা মৈত্রীর সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, তো এই বৈবাহিক সূত্রে তিনি জয়পুরের কন্যাকে বা রাজকন্যাকে বিবাহ করেন এবং বিকানের রাজকন্যাকে বিবাহ করে তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে মৈত্রীর সম্পর্ক স্থাপন করেন। ঠিক আছে, বা মিত্রতার সম্পর্ক স্থাপন করেন। এছাড়া তিনি ভগবান দাসের কন্যার সঙ্গে সেলিমেরও বিবাহ দেন এবং এর পাশাপাশি অর্থাৎ এই বৈবাহিক সম্পর্ক স্থাপন করার মাধ্যমে তিনি কি করেছিলেন হচ্ছে যে ভগবান দাসের সঙ্গেও হচ্ছে যে মৈত্রীর সম্পর্ক স্থাপন করেছিল। এটি হলো অন্যতম প্রধান দিক। এছাড়া দ্বিতীয়তম দিকের ক্ষেত্রে বলা হয়েছে যে উচ্চ পদের নিয়োগ, অর্থাৎ আকবর সামরিক ও অসামরিক বিভাগের উচ্চ পদগুলিতে রাজা বিহারী মল এছাড়া ভগবান দাস এবং কি মানসিক প্রমুখ রাজপুতদের নিয়োগ করেন। এছাড়া রাজপুতদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করার জন্য তিনি কি করেন, যে দিক অবলম্বন করেন তা হলো উচ্চ পদে নিয়োগ করা, অর্থাৎ রাজপুতদের মুঘল সাম্রাজ্যের রাজ দরবারের বিভিন্ন উচ্চ পদগুলিতে নিয়োগ করে তাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করা, সংঘর্ষের সম্পর্ক এড়িয়ে। ঠিক আছে, যেমন তার দরবারের অন্যতম কয়েকজনকে অর্থাৎ রাজপুতকে তিনি উচ্চ পদে নিয়োগ করেছিলেন, যেমন বিহারী মলকে, ভগবান দাসকে এবং কি মান সিংকে তিনি উচ্চ পদে নিয়োগ করে রাজপুতদের সঙ্গে মিত্রতার সম্পর্ক বা মৈত্রীর সম্পর্ক স্থাপন করার তিনি চেষ্টাও করেন। এছাড়া সুবিধা দান করার মাধ্যমেও তিনি কিন্তু রাজপুতদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। যেমন দেখো বলা হয়েছে যে রাজপুতদের মিত্রতা লাভের উদ্দেশ্যে আকবর জিজিয়া ও তীর্থকর সম্পূর্ণ বাতিল করে দেন এবং এছাড়া রাজপুতানার বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং প্রচুর ভেট ও উপহারও প্রদান করতেন। তো তাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপনের জন্য তিনি অন্যতম যে দিক অবলম্বন করেছিল তা হলো রাজপুতদের বিভিন্ন সুবিধা দেওয়া। ঠিক আছে, যেমন তিনি কি করেছেন, জিজিয়া কর রদ করে দেন, এছাড়া বিভিন্ন তীর্থকর রদ করে দিয়ে তিনি কি করেছিলেন, রাজপুতদের দৃষ্টিগোচর করেছিলেন বা রাজপুতদের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন। এছাড়া রাজপুতানার বা বলা যায় যে রাজপুতদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তিনি নিজে যোগদান করতেন এবং কি প্রচুর ভেটও বা উপহারও তিনি কি করতেন, প্রদান করতেন। এই তিনটি দিক অবলম্বনের মাধ্যমে তিনি কি করেছিলেন, রাজপুতদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক বা মিত্রতার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন। তো আকবরের রাজপুত নীতির দুটি প্রধান দিক ছিল, এক হলো মৈত্রীর সম্পর্ক স্থাপনের দিক, এই দিকের মাধ্যমে বা বলা যায় যে এই দিকের মাধ্যমে তিনি তিনটি দিক অবলম্বন করেছিলেন, তা হলো বৈবাহিক সম্পর্ক, উচ্চ পদে নিয়োগ করা, এছাড়া তাদেরকে কি করা, সুবিধা দান করা। এছাড়া তার রাজপুত নীতির অন্যতম যে দ্বিতীয়তম দিক হলো তা হলো কি সংঘর্ষের দিক, অর্থাৎ যদি কোনো রাজপুত রাষ্ট্র তার সঙ্গে মিত্রতার সম্পর্কে বা মৈত্রীর সম্পর্ক স্থাপন করতে রাজি না হয় তাহলে সেই রাষ্ট্রের সাথে কি করা, সরাসরি সংঘর্ষ করা। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে মিত্রতা নীতির সঙ্গে সঙ্গে রাজপুতানা জয়ের জন্য আকবরকে কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধ নীতিও অবলম্বন করতে হয়। ঠিক আছে, যেমন মারোয়ার রাজারা বিদ্রোহ ঘোষণা করে এবং মেবারের রানা উদয় সিং এবং তার পুত্র রানা প্রতাপের সঙ্গে মুঘলরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অর্থাৎ এই সমস্ত দিকগুলি অবলম্বন না করে যে সমস্ত রাষ্ট্রগুলি আকবরের সঙ্গে মিত্রতার সম্পর্ক বা মৈত্রীর সম্পর্ক স্থাপন করতে রাজি না হতো বা রাজি হতো না, তাদের সঙ্গে তিনি কিন্তু সংঘর্ষে এড়িয়ে যেতেন। ঠিক আছে, যেমন তিনি মারওয়ারের রাজার সঙ্গে কি করেছিল, সংঘর্ষের নীতি স্থাপন করেছিল, ঠিক আছে, বা সংঘর্ষ বেঁধেছিল। এছাড়া মেবারের রানার সঙ্গে বা মেবারের সঙ্গেও তিনি কিন্তু সরাসরি সংঘর্ষে এড়িয়ে পড়েন, ঠিক আছে, বা সংঘর্ষে যুক্ত হয়ে যান, যেহেতু তারা কি করেছিলেন, মিত্রতার সম্পর্ক স্থাপনে রাজি হয়নি। তো আকবরের এই রাজপুত নীতির দুটো দিক ছিল, এক হলো মৈত্রীর সম্পর্ক স্থাপনের দিক এবং আরেক হলো সংঘর্ষের নীতি। ঠিক আছে, তো মিত্রতার সম্পর্ক স্থাপনের জন্য তিনি তিনটি প্রধান দিক অবলম্বন করতেন। একটি হলো বৈবাহিক সম্পর্ক, দ্বিতীয়তম হলো উচ্চ পদে নিয়োগ করা এবং তৃতীয়তম হলো সুবিধা দান করা। এই সমস্ত দিকগুলি অবলম্বন করে তিনি মিত্রতার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতেন এবং যে সমস্ত রাজপুত রাষ্ট্রগুলি হচ্ছে যে সরাসরি মিত্রতার সম্পর্কে আবদ্ধ হতে রাজি হতো না, তাদের সঙ্গে তিনি কি করেছিলেন, সরাসরি সংঘর্ষে বেঁধেছিলেন। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই ছিল রাজপুত নীতি সম্পর্কে আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।